সবাইকে স্বাগত। নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা 5 উপনির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই ভোট নেওয়া, কোনো বিরতি না দিয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। 187 কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 14 জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছে। রয়েছে র্যাব বিজিবির সতর্ক টহল। ভোটের সময় ইভিএম মেশিনে কোনো গোলযোগ তৈরি হলে অতিরিক্ত ইভিএম মেশিনও ব্যবহার করা হবে। এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাসান পারভেজ ও রিশাদ হাসানের সঙ্গে। শুরুতে যুক্ত হচ্ছে রিশাদ হাসানের সঙ্গে, তিনি আছেন যাত্রাবাড়িতে। রিশাদ, ভোট কেন্দ্রে এখন কি পরিস্থিতি দেখছেন? মাত্রই ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে এবং আমরা এর আগেই আসলে আপনাদেরকে জানিয়েছি যে আসলে ভোটাররা কিন্তু লম্বা লাইন ধরে এখানে দাঁড়িয়েছিল এবং ঢাকা 5 আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের এরই মধ্য দিয়ে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হলো। আপনি জানেন যে এখানে সর্বমোট 14টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা 5 আসন গঠিত এবং এখানে সর্বমোট কেন্দ্র আছে 187টি এবং প্রায় 5.5 লাখ ভোটার, অর্থাৎ 4,71,000-এর কিছু বেশি ভোটার এখানে রয়েছেন এবং এই ভোট দানের যে কেন্দ্র এবং এই ভোট প্রদান কিন্তু এরই ভেতরে শুরু হয়েছে। আমরা একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রয়েছেন তাদের সতর্ক অবস্থান এবং ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণ 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে 5টা পর্যন্ত। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার যে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের ভেতরে প্রথমজন কাজী সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির প্রার্থী এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন তিনি কাজী মনিরুল ইসলাম মনু। এবং দুজনের যদি প্রচারণার কথা বলে থাকি, দুজনের প্রচারণা কিন্তু যথেষ্ট পরিমাণ তারা করেছেন এবং সেই সঙ্গে আরও বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর ভেতরে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগ মুহূর্ত পর্যন্ত বিএনপির কিছু অভিযোগ ছিল, তবে সেগুলো খুব একটা গুরুতর নয় এবং পরবর্তীতে কিন্তু আসলে 2 দলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে এখানে জাতীয় পার্টি সহ আরও বেশ কিছু দল রয়েছে যাদের প্রার্থী রয়েছে। সর্বমোট যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের ভিতরে যদি আমি পেছনের দিকে যদি একটু তাকাই, যে এ পর্যন্ত এই ঢাকা 5 আসনে সর্বমোট 11টি নির্বাচন হয়েছে এবং এই 11টি নির্বাচনের ভিতরে 6 বার জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপরদিকে জাতীয়তাবাদী দল জয় পেয়েছে 5 বার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু ভোটারদের উপস্থিতি দেখাই, যে একটা উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে এবং ভোটাররা কিন্তু সকাল থেকেই এখানকার যে ভোট কেন্দ্র রয়েছে সেই বাইরে কিন্তু অবস্থান করছিলেন এবং এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং অন্যান্য কেন্দ্র থেকেও যেহেতু কেবলমাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, বেলা গণনার সঙ্গে সঙ্গে আসলে অভিযোগ বা সেই ভোটের ব্যাপারে যে সন্তুষ্টি সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসবে এবং এই কেন্দ্রেই ভোট দিবেন আওয়ামী লীগের যে প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, তিনি এই কেন্দ্রে ভোট প্রদান করুন এবং এই কেন্দ্র আবার পরিদর্শন করবেন বিএনপির যে মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু এই কেন্দ্র পরিদর্শন করবেন। অন্যদিকে আমাদের আরেকজন সহকর্মী হাসান পারভেজ, তিনি আছেন সায়দাবাদে, তিনি সেখান থেকে জানাবেন সেখানকার ভোট পরিস্থিতি। হাসান পারভেজ। দেখেছি বড় লাইন দেখেছি, হয়তো বা শুরু হবে এখানে। আপনাকে জানিয়ে রাখতে চাই আমি যে কেন্দ্রে আছি এখানে ধলপুর কমিউনিটি সেন্টারে, এই কমিউনিটি সেন্টারে মোট 4টি কেন্দ্র আছে, 4টি পুরুষ কেন্দ্র। এখন যে কেন্দ্রে আমি আছি সেই কেন্দ্রে মোট কক্ষ সংখ্যা হচ্ছে 8টি। এই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 35,000 প্রায় বলা যেতে পারে। তবে একটা বিষয় তন্ময় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচন 9টা থেকে 5টা পর্যন্ত হবে, টানা 8 ঘন্টা এবং ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। আপনি নিশ্চয়ই তন্ময় দেখতে পাবেন যে মনিটর, ইভিএমের যে মনিটর, সে মনিটর যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে কেবল এই কক্ষে দেখতে পাচ্ছি 412 জন ভোটার, কিন্তু এখনও যেহেতু ভোটার আসেনি, ভোট পড়েনি, সেহেতু ভোট প্রদত্ত ভোট এখন পর্যন্ত শূন্য বলা যাচ্ছে। আমরা একটু কথা বলি এখানকার যিনি সহকারী প্রিসাইডিং অফিসার আছেন তার সঙ্গে। একটু বলবেন কি এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন ভোটের? এখন পর্যন্ত আমরা পরিবেশ শান্তিপূর্ণই দেখতে পাচ্ছি।
এই পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে পুলিশ থেকে শুরু করে সব জায়গায় আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি, আমাদের কাজে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, জি। আপনাকে শেষ প্রশ্ন যেটা জি, হচ্ছে, বলেন। আপনি কক্ষে জি। যে 6 জন প্রার্থী, জি। 6 জন প্রার্থীর কয়জন এজেন্ট এখানে আছে? আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে একজন এজেন্টই আমি দেখতে পাচ্ছি। কোন দলের? একটু আপনি এটা আইডি কার্ডটা একটুই করেন। হ্যাঁ, নৌকা মার্কার একজন এজেন্টই আমি দেখতে পাচ্ছি। এজেন্ট আসেনি? আমি দেখিনি আর। যোগাযোগ করছে আপনাদের সঙ্গে? না, আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, আমরা একজন এজেন্টকে দেখতে পাচ্ছি এখানে। ধন্যবাদ। শুনছিলেন যে একজন কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার, তিনি টানা ছিলেন এখানকার ভোটের পরিবেশ সুষ্ঠু। তিনি বলছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে, মোটামুটি বলা যেতে পারে। আপনি কি ভোটার? না, আমি এখানকার রেক্টেঙ্গেল। এই কেন্দ্র বলছিলাম যেটি 8টি কক্ষ আছে, 8টি কক্ষে কিন্তু সব প্রস্তুতি আছে, ইভিএমগুলো রেডি হয়ে আছে। এবং আমি যে কেন্দ্রগুলো ঘুরেছি বা যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোতেও দেখতে পাচ্ছি যে এখন পর শূন্য ভোটার। ভোট যেহেতু সময় শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত যেহেতু ভোটাররা আসেনি, সেহেতু বলা যেতে পারে যে ভোটের গ্রহণ শুরু হয় না। আমরা আরেকটি কক্ষে আসছি, আরেকটি কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন কি যে আপনারা এই কক্ষের বা এই কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? উপস্থিতি পরিবেশ খুবই সুন্দর, কিন্তু 9টা বাজে আমরা ভোট শুরু করছি, এখনো একজন ভোটার উপস্থিত হয় নাই। আশা করি আমরা সুষ্ঠু ভোট সম্পন্ন করতে পারবো। আপনার এই কক্ষে যে 6টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, 6 প্রার্থী, সেই 6 প্রার্থীর কয়জন এজেন্ট এখানে আছে? একজন এজেন্ট আছে। বাকি যারা এজেন্ট তারা আসেনি এখনো। আপনার সাথে যোগাযোগ করেছে? না, এখনো আমার সাথে যোগাযোগ করি না। প্রিজাইডিং স্যার বলতে পারবে বিস্তারিত। ভোট গ্রহণ শুরু আগে যে শূন্য ভোট দেখাতে হয়, সেই শূন্য ভোট শূন্য ভোট দেখাইছে, সিগনেচার নিয়ে ওনাকে দেখিয়েছেন? আচ্ছা, আপনি মনে হয় একজন প্রার্থীর নৌকার এজেন্ট, আপনি কি শূন্য ভোট দেখায় সেই শূন্য ভোট দেখেছেন? জি, দেখেছি। দেখেছেন আপনি? কাগজ পেরিতে দেখিয়েছে? হ্যাঁ, দেখেছি। তন ভাই শুনছিলেন একজন এই কক্ষে একজন প্রার্থী অর্থাৎ নৌকার প্রার্থী এজেন্ট আছে, কিন্তু বাকিরা এখনো আসেনি। তারা বলছেন যে যোগাযোগ তাদের সঙ্গে করেনি বাকি প্রার্থীরা। বলা যেতে পারে যে 100, যেটি বলছিলাম, এই 5 আসনের উপনির্বাচনে 187টি কেন্দ্র আছে এবং মোট প্রায় 5 লাখ ভোটার এই কেন্দ্রে আছে। এবং মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি হবে সেটি বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীর মধ্যেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়া জাতীয় পার্টি সহ আরও 3টি দল আছে, অর্থাৎ মোট 6টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে, অর্থাৎ এই উপনির্বাচনে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি কক্ষে আসছি, আরেকটি কক্ষে দেখতে পাচ্ছি যে এখানে এই কক্ষের মোট ভোটার হচ্ছে 412 জন, কিন্তু ভোট পড়েছে এখন শূন্য, অর্থাৎ এখনো কোনো ভোটার আসেনি। শূন্য ভোট যেটি আমরা বলি, অর্থাৎ ভোট গ্রহণ শুরুর আগে যে শূন্য ভোট দেখাতে হয়, এটাই শূন্য ভোটের কাগজ। হ্যাঁ, এটাই হলো কাগজ। সিগনেচার নিতে হয় আপনার, যিনি কিনা পুলিং এজেন্ট আছেন, যে তিনি দেখলেন যে এখানে সব শূন্য শূন্য কনফার্ম, আগে কোনো ভোট পড়েনি, এবং তিনি একটা সিগনেচার করেছেন, তার কনসেন্ট দিয়েছেন। একটি কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার বললেন যে তিনি ইতিমধ্যে অর্থাৎ 9টার সময় তিনি শূন্য ভোটে কাগজ বের করেছেন এবং তিনি বলছেন যে যেহেতু ভোট শুরু হয়নি, তার আগে যে শূন্য ভোটে কাগজ দেওয়া হয়, অর্থাৎ শূন্য থেকে ভোট যে শুরু হয় সেটি অলরেডি বের করা হয়েছে। আর যেহেতু 9টা বাজবে কেবল ভোট শুরু হয়েছে ভোট গ্রহণ, সুতরাং বেলা গড়ার সঙ্গে সঙ্গে আমরা ধারণা করছি যে ভোটের সংখ্যা বাড়বে, ভোটের যে পরিবেশ অর্থাৎ ভোটের যে আমেজ সেটা হয়তো আরও বাড়বে। তো এই ছিল সর্বশেষ, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানিয়ে পারবো। তন্ময়, হাসান পারভেজ এবং রিশাদ হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। চারদিকে শুধুই প্রতারণা। গেল 5 বছরে শুধু সিআইডি প্রায় 5,500 জাল জালিয়াতি ও প্রতারণার মামলা তদন্ত করেছে। র্যাব প্রতারণার অভিযোগে 362টি অভিযান করেছে, অর্থাৎ পরিসংখ্যান বলছে প্রতারণা এখন মহামারী পর্যায়ে পৌঁছেছে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর বিচারহীনতার কারণেই প্রতারণা বাড়ছে। আর টিআইবির দাবি চুনোপুটিদের নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, রাঘববোয়ালরা রয়েছে নিরাপদে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। সংঘবদ্ধ একটি প্রতারক চক্র আন্তর্জাতিক ই-কমার্স ব্র্যান্ড আলিবাবার নাম ব্যবহার করে প্রতারণায় নেমেছিল। ফেসবুকে ডিলারশিপের বিজ্ঞাপন দিয়ে শত শত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া প্রতিষ্ঠানটি। প্রতারণার স্বার্থে বেশ কয়েকবার অফিসও বদল করেছে। বেশ কয়েক বছর সফলভাবে প্রতারণার পর অবশেষে ধরা পড়েছে র্যাবের হাতে। পরিসংখ্যান বলছে 2015 থেকে 2019 সাল পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি 5,300 জাল জালিয়াতি ও প্রতারণার মামলা তদন্ত করেছে। গেল 1 বছরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতারণার অভিযোগে 362টি অভিযান করেছে, যেখানে গ্রেপ্তার হয়েছে 920 জন, মামলা হয়েছে 375টি।
প্রায় 2 কোটি টাকার জাল স্ট্যাম্প, কোর্ট ফি, স্ট্যাম্প তৈরি সরঞ্জাম সহ সিআইডির হাতে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য ধরা পড়েছে। এরকম আরও বেশ কয়েকটি চক্র সক্রিয়। বিশ্লেষকরা বলছেন প্রতারণা মূলত 5টি বিষয়ে বেশি হয়, যার মধ্যে অন্যতম জমি জমা, চাকরি আর বিদেশ যেতে ইচ্ছুকদের নিয়ে। এই ধরনের অপরাধগুলোর সাথে এক ধরনের রাজনৈতিক আঘাত থাকে। আইনের ফাঁকফোকর দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই অপরাধগুলো করে যাচ্ছে। টিআইবি বলছে প্রতারণা আর দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করছে এক শ্রেণীর প্রভাবশালী, যার ফলে বাস্তবায়ন হচ্ছে না জিরো টলারেন্স। দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা সেটি কিন্তু ঘটে গেছে সেটা বলা যাবে না, বরং ঘটতে দেয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আমি যদি ধরে নেই অবশ্যই রয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের যাদের উপর দায়িত্ব সেই পর্যায়গুলিতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চুনোপুটি টানা হেঁচড়া হয়, সেটি বাস্তবে যারা রুই কাতলা রাঘবল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এই যে যার ফলে দুর্নীতি করলে যে শাস্তি পেতে হয় সেই দৃষ্টান্তটা স্থাপিত হয়নি। অনুসন্ধান ও পরিসংখ্যান দুটোই বলছে দেশে যে পরিমাণ প্রতারণার ঘটনা ঘটে তার খুব সামান্য অংশই বিচারের আওতায় আসছে। প্রতারণা ও দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা আর রাজনৈতিক সদিচ্ছা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বাজারে কোনোভাবেই কমছে না চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও তা মানছে না কেউই। চট্টগ্রামের বিভিন্ন আড়ত পর্যায়ে পর্যাপ্ত মজুদ থাকার পরে খুচরা বাজারে আলুর বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে দফায় দফায় বাড়ছে নিত্য পণ্যের দাম। পেঁয়াজের পর আলুর দর ঊর্ধ্বগতিতে বিপাকে রয়েছে সাধারণ মানুষ। বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে জানতে চাই চট্টগ্রামের নিত্য পণ্যের বাজারের কি অবস্থা? যারা বাজারে ক্রেতা রয়েছেন তারা কি বলছেন, আর ঊর্ধ্বগতির জন্য বিক্রেতাদের অজুহাত কি এর পেছনে? ধন্যবাদ তন্ময়, আপনি যথার্থ বলছেন। বিক্রেতারা সবসময় কিন্তু অজুহাত দেখিয়ে আসেন। একদিকে কিন্তু বৃষ্টির অজুহাত, আরেকদিকে দেখা যায় যেখান থেকে কিন্তু আসলে তারা সবজি নিয়ে আসেন সেখানে কিন্তু আসলে দাম অনেক বেশি। কিন্তু আমরা যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্য অনুসারে যদি আমরা আপনাকে জানাই, কিন্তু আমরা দেখেছি কৃষক পর্যায়ে কিন্তু সেইভাবে তারা দাম পাচ্ছে না। কিন্তু দেখা যায় এক হাত থেকে ওই হাত, মানে হাত বদল হতে হতে কিন্তু আসলে সবজি যখন কিন্তু খুচরা বাজারে আসে তখন কিন্তু দেখা যায় সেই সবজির দাম কিন্তু অনেকটা চড়া হয়ে যায়। কিন্তু আসলে বিক্রেতাদের বিভিন্ন সময় কারসাজি যেমনটা থেকে যায় তেমনিভাবে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রশাসনের যে নজর কিন্তু নিয়মিত থাকার কথা রয়েছে, সেখানে কিন্তু আমরা নিয়মিত কোনো তদারকি কিন্তু আসলে বাজারগুলিতে দেখা যাচ্ছে না। তার কারণে কিন্তু আসলে যেমন খুশি তেমন দামে কিন্তু আসলে সবজিগুলি তারা বিক্রি করছেন। তেমনিভাবে যে অন্যান্য যে নিত্য পণ্য সেই পণ্যের দামও কিন্তু খুব একটা খারাপ অবস্থা। কিন্তু আমরা দেখাতে যাচ্ছি যে আলু কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি এই আলু 50 টাকা কেজিতে তারা কিন্তু বিক্রি করছিল। কিন্তু দুদিন আগে কিন্তু আমরা দেখলাম চট্টগ্রামে যেখানে আলুর আড়ত রয়েছে সবচেয়ে বড় আড়ত, সেখানে কিন্তু আসলে ভোক্তা অধিকারের একটা অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানের পরে গতকাল দেখেছি কিন্তু সেই আড়ত থেকে আলু বিক্রি একেবারে তারা বন্ধ করে রেখেছেন। কিন্তু এখানে সরকারের একটা নির্ধারিত রেট রয়েছে 30 টাকা কেজিতে খুচরা বাজারে আলু বিক্রি করার কথা রয়েছে। কিন্তু এই বাজারে আমি যেখানে আছি চক বাজার, এই বাজারে এসেও কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই আলু 30 টাকা কেজিতে বিক্রি করতে আমরা দেখছি না। কিন্তু এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অভিযোগ রয়েছে যেখান থেকে আলু তারা ক্রয় করেছে, বলা যায় আসলে যে পাইকারি বাজার থেকে, সেখানে কিন্তু তাদের আলুর দাম এখনো অনেকটা বেশি নেওয়ার কারণে তারা 30 টাকা কেজিতে কিন্তু আলু বিক্রি করতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই একজন খুচরা ব্যবসায়ী আছে, যেখানে 30 টাকা কেজিতে আলু বিক্রি করার কথা রয়েছে, কেন আপনারা 30 টাকা 30 টাকা বেচার জন্য যেগুলো 25 টাকা রেটে আমাদের দেবে এগুলো আমাদের দিচ্ছে না বলে আমাদের 33 টাকা করে আলু নিতেছি রাজ্যি বাজার থেকে, রাজ্যি বাজার কুমিল্লার আলু থেকে। এই জন্য আমরা 35-এ পাইকারি বেশি নিলে 35 বিক্রি করি, না খুচরা 30 বিক্রি করি। এর চেয়ে আমরা কম বিক্রি হলে আমাদের কর্তায় মিলবে না। অন্যান্য যে সবজি, এই সবজির দাম এত বেশি কেন? এগুলো এই দোয়াদারি চকরিয়ে দেশি তরকারি আসে, আর উত্তরবঙ্গ থেকে আসলে এগুলো রেট কমে যায়। এগুলো পুরো বাংলাদেশে যাচ্ছে, তো এই জন্য একটু এগুলোর দাম বেশি। ধন্যবাদ তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অভিযোগ থেকে যায় কিন্তু সরবরাহ
কোনো কোনো জায়গায় কিন্তু আসলে ঘাটতি দেখা যাচ্ছে বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা কিন্তু বাজারে যেমনটা এসে আমরা দেখলাম কিন্তু সবজির কোনো সরবরাহের কোনো কমতি দেখছি না, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বেগুন আমরা দেখাতে চাচ্ছি, এই বেগুন এই সময় আসলে কিন্তু এই বেগুনের দামটা অনেকটা কমে যাওয়ার কথা রয়েছে, কিন্তু দেখা যায় এখন এই সিজনে কিন্তু আসলে খুব একটা উল্টো আমরা দেখছি, বেগুনের দাম এখন 80 থেকে 100 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। আমরা একটু কথা বলতে চাই যারা বাজার করতে এসেছেন, কেমন সমস্যায় আপনারা আছেন? ভাইয়া গত 2 সপ্তাহ যাবৎ কাঁচা পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা বাজারে আসলে বিভ্রান্তি হয়ে যায়। বিশেষ করে আমরা যে সবসময় যেটা পাই আলু, এই যে আলুর দাম এত হারে বৃদ্ধি পেয়েছে ভাই, আসলে খুব কষ্টের। আলু কি 30 টাকা কেজিতে আপনারা পাচ্ছেন? আমি মাত্র আছি, আমি আজও দেখি নাই, তবে গতকালকেও আমরা 50 টাকা করে নিচ্ছি আলু। আর অন্যান্য সবজি তো সব সবজিরই দাম। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। সবজির বাজার এখন কোন অবস্থা? খুব চড়া অবস্থায় আছে সবজির বাজার। যেখানে আগে আমরা সর্বনিম্ন আলু কিনছিলাম 25 টাকা, সেই আলু এখন 50 টাকা বিক্রি করতেছে। তিতা করলা সর্বনিম্ন নিয়েছিলাম 30 টাকা করে, এখন বিক্রি করতেছে 80 টাকা। পেঁয়াজ মরিচ ছাড়া আগে মরিচের কেজি ছিল 80 টাকা, এখন কাঁচা মরিচ বিক্রি করতেছে 200 টাকা করে। এভাবে গুলোতে আমরা বেচালার মানুষরা খাইতে চলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পারছেন যেখানে সবচেয়ে কম মূল্যে কিন্তু বিক্রি করা হয়েছিল আলু, সেই আলু কিন্তু সবচেয়ে বেশি দামে বিক্রি করার কারণে কিন্তু আসলে তারা এখানে যারা ক্রেতারা এসেছেন তারা কিন্তু আসলে খুব একটা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু আসলে কাঁচামরিচ দেখাতে চাচ্ছি, সেই যে কাঁচামরিচ এর দাম কিন্তু আসলে এই সময়টা আসলে কিন্তু দামটা অনেকটা কম থাকার কথা রয়েছে, কিন্তু আমরা দেখছি এই বাজারে এসে 200 টাকা কেজিতে তারা কিন্তু আসলে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে টমেটো কিন্তু আসলে যে 100 টাকার নিচে নেই। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে নিত্যপণ্যের অবস্থা কিন্তু খুব একটা খারাপ, কিন্তু যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু খুব একটা সমস্যায় আছেন। এমনকি শুধু আসলে সবজি নয়, যদি চাল থেকে নিয়ে পেঁয়াজের কথা যদি আমি আপনাকে জানাই, সেই পেঁয়াজের দামও কিন্তু এখন 80 থেকে 90 টাকা কেজিতে চট্টগ্রামের বাজারে বিক্রি করা হচ্ছে। তো আসলে যে অন্যান্য যে পণ্যগুলো আছে, চালের কেজি কিন্তু 50 টাকার নিচে, সর্বনিম্ন যে চাল কিন্তু আসলে যে সন্না সিদ্ধ যেটা বলা হয় গরিবের চাল নামে পরিচিত, সেই চালের দামও কিন্তু আমরা দেখছি 45 থেকে 50 টাকা কেজিতে কিন্তু চট্টগ্রামের বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু আসলে ভোক্তা অধিকার সংস্থা যারা আছেন তাদের টিম কিন্তু বাজারে কাজ করছেন, তারা কিন্তু তদারকি করছেন। যতক্ষণ পর্যন্ত তারা তদারকি করেন তেমনিভাবে যে ভ্রাম্যমাণ আদালতের কিন্তু আসলে তারাও কিন্তু আসলে বাজারে বিভিন্ন সময় তদারকি করে, কিন্তু দেখা যায় যতক্ষণ পর্যন্ত তারা তদারকি করেন ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু খুব একটা স্থিতিশীল থাকলেও কিন্তু দেখা যায় যখন তারা চলে যায় তখন কিন্তু যেমন খুশি তেমন দামে তারা বিক্রি করছেন। আমরা আপনাকে আরেকটু বাজার দেখানোর জন্য চেষ্টা করছি, আপনি অবশ্যই নয়ন বড়ুয়া, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবরাখবর এবং দামের ঊর্ধ্বগতির কারণ এবং আমার বাজারের অবস্থা জানাবার জন্য যাচ্ছে পরবর্তী সংবাদে। সরকারের আশ্বাস আর ঘোষণার বাস্তবায়ন নেই সাভারের বাজারগুলোতে। 30 টাকা দামে বেঁধে দিলেও প্রতি কেজি আলু কিন্তু এখন ভোক্তাকে গুনতে হচ্ছে 50 টাকা। কেবল আলু নয়, বেশিরভাগ শাক সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। ফলে চরম বিপাকে পড়েছেন সব শ্রেণীর মানুষ। বিস্তারিত জানাতে এই ব্যাপারে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, জানাচ্ছিলেন চট্টগ্রাম বাজারের খবর। আপনি রয়েছেন সাভারে, আপনার কাছে জানতে চাই সাভারের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির কি অবস্থা, ঊর্ধ্বগতি কেমন দেখছেন, ভোক্তা সাধারণ যারা রয়েছেন তারা কি বলছে? ধন্যবাদ তন্ময়। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে কাঁচা বাজারে, সেখানে কিন্তু যে এই যে আলুর বাজার কিন্তু এখন আপনি দেখছেন যে এই যে আলু, এইটা কিন্তু আসলে 1 কেজি চাউলের সমান সমান দাম হয়ে গেছে এবং এখন কিন্তু 50-55 টাকা করে কিন্তু বাজারে আলু বিক্রি হচ্ছে এবং সেখানে কিন্তু পেঁয়াজের দামও কিন্তু বেশ চড়া, 90 টাকা কেজি। আপনার সাথে একটু কথা বলি, আলু কত করে কিনলেন? আলু কিনলাম 50 টাকা, আগে কিনতাম 20 টাকা, এখন 50 টাকা। কিন্তু প্রতিদিন আমার 5 কেজি আলু লাগে, তাই এভাবে হলে আমরা কিভাবে চলবো? আমরা সাধারণ মানুষ। 1 কেজি পেঁয়াজ কিনতে হয় 90 টাকা, তাহলে 1 কেজি পেঁয়াজের যদি কিনি তাহলে চাউল কয় কেজি পাওয়া যায়? 1.5 কেজি চাউল পাওয়া যায়।
এজন্য এখন খুব আমরা কষ্টে আছি। যদি আলুর দামটা কমায় দেয় তাহলে আমরা জনগণ খায় বাঁচতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছেন যে আলুর দামটা একটু বাড়তি, যার কারণে আলু কিন্তু এখন আমি একটু দেখাতে চাই যে এই যে আলুর বাজারটা, আমি একটু যে বাজারটায় আমি দেখাতে চাই আপনাদের ক্যামেরার মাধ্যমে, যে এই যে আলুর এই যে আলুগুলো, এই আলুগুলি কত করে বেচতেছেন? এই আলুটা ধরেন যে কত করে কেজি বিক্রি করছেন আপনারা? 55 টাকা বিক্রি। আপনার সাথে একটু কথা বলি, আপনি আলু 55 টাকা কেজি কেন বেচতেছেন? এটার দাম বেশি আলু সবচেয়ে, এই কারণে 55 টাকা বেশি। আর এই আলুটা কত করে বেচতেছেন? এটা 50 টাকা, এগুলো সব 50, আর এটা 45 টাকা কেজি, এটা 50, এটা 50, এটা 40 টাকা কেজি। খালি এই আলুটার দাম একটু বেশি। এটা 55 টাকা কেজি বেচার কারণটা? এটা পাইকারি রেটে বেশি আছে, সব সময় বাজারে এটা 2 টাকা আলু বেশি থাকে এই আলুটা, এই কারণে এটা বেশি বেশি। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছেন, আলুর বাজারে কিন্তু নিয়ন্ত্রণ নেই, যার ফলে আসলে এখানকার আলুর বাজারে আসলে চাউলের বাজারে সমান সমান হয়ে গেছে, যার কারণে আসলে এই আলুর বাজারগুলোতে আসলে বা কাঁচা বাজার যে সবজির বাজার। ভাই আপনার সাথে একটু কথা বলি, আলু কত করে কিনতেছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি ধরে। আপনি শুনছিলেন যে 50 টাকা কেজি কিন্তু আলু বিক্রি হচ্ছে। আমরা একটু কাঁচা বাজারের দিকে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই, যে এই বাজারটা আসলে নিয়ন্ত্রণে আছে কিনা, এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন, এবং বাজারগুলি যেভাবে মনিটরিং করার কথা সেভাবে মনিটরিং হচ্ছে না, এবং সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং মনিটরিং করার জন্য কিন্তু বলা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে কিন্তু আমরা এই পর্যন্ত কাউকে বাজারে আমরা দেখছি না। এই যে লাউগুলি, ভাই লাউ কত করে বেচতেছেন? 60 টাকা পিস। 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এই যে লাউটা 60 টাকা এবং 200 টাকা কেজি এই মরিচের দাম। আমরা আরেকটু দেখাতে চাই যে অন্যান্য যে আসলে বেগুন বা করলা অথবা বটবটি, টমেটো, এইসব আসলে কত করে বিক্রি করছে একটু দেখাতে চাই। বেগুন কত করে বেচতেছেন? বেগুন স্যার বেচতেছি 70-80 টাকা। 80 টাকা কেজি। 80 টাকা কেজি, বিকালে 70 টাকা কেজি। আর এটা একই দাম। করলা 90 টাকা, 100 টাকা। এত দাম বৃদ্ধি কেন? মুকামে পাওয়া যায় না, 90 টাকা বিক্রি করতেছি। কারণটা কি? কারণ মুকামে পাওয়া যায় না, কম পাওয়া যায়, মুকামে দাম বেশি। এই যে বাজারগুলি মনিটরিং করার জন্য লোকজন কি আসে না, দেখতে আসে না, আপনাদের কিছু বলে না? না, এখানে কেউ আসে না, এখানে কেউ আসে না, আমাদের মুকামে কেউ আসে না, এখানে কেউ আসে না, কেউ আসে না। আমি তো একজন মানে সাধারণ যারা, আপনি যে বাজার করেছেন কি কি কিনলেন? দাম এখানে চলে 100 টাকা শসা, আর আমি এলাম 60 টাকা কেজি আনলাম। দেশি শসা, একই শসা, বাইরে দাম কম, এখানে দাম বেশি না, একই শসা, কারণ ওরা বেশি বলে দোকান ভাড়া বেশি। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলি, এখানে আসলে দাম কত করে নিয়েছে? 60 টাকা করে, আর ওরা চাচ্ছে 100 টাকা কেজি, তো 40 টাকা ডিফারেন্স। তো ওদের কাছে 40 টাকা কি কারণে বেশি হতে পারে, ওটা জিজ্ঞেস করা ওদের। তো এগুলো কি মনিটরিং করার জন্য কি সরকারের পক্ষ থেকে আপনারা কি চান কিনা? হ্যাঁ, এটা চাচ্ছি, অবশ্যই চাচ্ছি। এই বেশি না, 50 ফিট দূরত্ব বিক্রি করতেছে, 40 টাকা ডিফারেন্স, আর 100 টাকা। ধন্যবাদ আপনাকে। আসলে বাজারে যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখন ক্ষুব্ধ, কারণ হচ্ছে যে ঠিক যে বাজারগুলিতে আসলে একদম মনিটরিং করা হচ্ছে না, যার ফলে আসলে যেভাবে দাম নেওয়ার প্রয়োজন আসলে সেইভাবেই কিন্তু দাম করছে। আপনার সাথে একটু কথা বলি, এই সিম কত করে? 120, 110, 120 টাকা। 120। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে এই সিম কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি করছে, এবং সব কিছুই কিন্তু আসলে বাজারের দাম, এবং সাধারণ মানুষ যারা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এবং সাধারণ মানুষ যারা এই অঞ্চলটি এমনি গার্মেন্টসের যারা শ্রমিক বা নিম্ন আয়ের মানুষ বসবাস করে এই এলাকায় বেশি, এখন যদি এই ধরনের কাঁচা বাজার বা জিনিসপত্র যদি সব দাম বৃদ্ধি থাকে তাহলে হয়তো ক্রয় ক্ষমতা বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তাই তাদের দাবি যে সরকার যেন এই বাজারগুলি মনিটরিং করে। এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সরকারের আশ্বাস আর ঘোষণার বাস্তবায়ন নেই রাজধানীর বাজারগুলোতে। 30 টাকা দাম বেঁধে দিলেও প্রতি কেজি আলু কিন্তু এখনো ভোক্তাকে গুনতে হচ্ছে 50 টাকা। কেবল আলু নয়, বেশিরভাগ শাকসবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। ভোক্তা সংগঠন ক্যাব বলছে বাজার নিয়ন্ত্রণে সরকারের কৌশল কাজে আসেনি, আর বিশ্লেষকদের পরামর্শ
ওএমএস জোরালো করার পাশাপাশি সামাজিক সুরক্ষার ভর্তুকি আরও বাড়ানোর। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। করোনার হানা, অন্যদিকে গত 3 মাসেরও বেশি সময় ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারেই 1 কেজি কাঁচা লঙ্কা কিনতে গুনতে হচ্ছে 200 টাকা, আর সব রকম সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি। অন্যদিকে সরকার দাম বেঁধে দিলেও পাইকারি আড়তে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়, আর খুচরা বাজারে তা এখনও 50 টাকা কেজি। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই বছর ব্যবধানে আলুর দাম বেড়েছে 100%-এরও বেশি। অনেকেই ধার দেনা করে, আবার অনেকেই সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন এই করোনাকালে। অথচ বাস্তবতা হলো গরিব, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সব শ্রেণীর ভোক্তারাই বিপাকে পড়ছেন বাজারে এসে। সাধারণ মানুষের নাগালের আসলে বাইরে। আমি কয়েকটা সবজি কিনছি 500-600 টাকা লাগছে, দুইজন মানুষ। সাধারণ মানুষ তো আসলে জিডিপি কি সেটা বোঝে না। তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চায় যে সেগুলো তাদের ক্ষমতার ভিতরে থাকুক। আমাদের কোনো নাই যে আমরা এখানে বার্গেনিং করব, যা বলে তা দিয়ে আমরা কিনতে হয়, নিতে হয়। আমার বয়স 65, এই পর্যন্ত আমি 50 টাকা কেজি আলু দেখিনি। বিক্রেতারা বলছেন, বন্যা এবং অতিবৃষ্টির কারণেই গত কয়েক মাস ধরে সবজির বাজারে এমন দুরবস্থা। একে একে যদি একটা কৃষক 2-3 বার মার খায়, তো ফসল যদি না পায় তাহলে মালটা আসবে কই থেকে? মেন মূলত কাহিনী হয়েছে ওই জায়গায়। যেই ডিস্ট্রিক্ট থেকে বেশিরভাগ সবজিগুলো আসে ওই ডিস্ট্রিক্টে মানে আপনার হলো বন্যা। আমরা যখন কিনতে পারতেছি না, ব্যস্ত থাকতেছি, আমরা দৈনিক কিনতেছি, দৈনিক ব্যস্ত আছি। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, করোনাকালে 68% পরিবার আর্থিক সংকটে পড়েছেন, যেখানে সঞ্চয় ভেঙে সংসার চালাতে হয়েছে 46% পরিবারকে। এছাড়াও দেশের 84% দিনমজুর শ্রমিকরা আর্থিক সংকটে আছেন। বিশ্লেষকরা বলছেন, সরকারের ভর্তুকি বাড়িয়ে খোলা বাজারে সরবরাহ নিশ্চিত করা। বাজারে সরকার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে ব্যবসায়ীরা বা সরকারকে আশ্বাস দিয়েছিলেন, সেভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে পুঁজি ভাঙতেছে পর্যন্ত ওই ভোক্তারা। আলু এবং ধানের যে উৎপাদন, সেই উৎপাদনের তথ্যগুলো একটু যাচাই বাছাই করা দরকার, যে আসলে আমাদের কি পরিমাণ উৎপন্ন হয়, সেইভাবে যাতে পরিকল্পনাগুলো ভবিষ্যতে গ্রহণ করা হয়। এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের খুব দ্রুতই ওএমএস কার্যক্রম সহ ফুড সেফটি নেটওয়ার্কের বিতরণটা আরও জোরদার করতে হবে। অন্যদিকে এখনও খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অপুষ্টির হার কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকায় ক্ষুধা মুক্তির লড়াইয়ে গত 1 বছরে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট শুক্রবার চলতি বছরে যে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করেছে, তাতে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে 75তম অবস্থানে। গেল বছর এই সূচকে 117টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 88তম। তার আগের 3 বছরে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে 86, 88 ও 90 নম্বরে। কেবল সূচকের অবস্থার অগ্রগতি নয়, যে 4 মাপকাঠিতে বিচার করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করা হয়, তার সবগুলোতেই গেলবারের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা অর্জন করতে চায় সরকার, যাতে একটি মানুষও পুষ্টিহীন না থাকে। তিনি বলেছেন, খাদ্য সংকট থেকে দেশকে খাদ্যে উদ্বৃত্ত উন্নতি করেছে আওয়ামী লীগ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। করোনা ঝুঁকির মুখে এবার সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে। বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটেও খাদ্য ঘাটতিতে পড়েনি বাংলাদেশ। শুক্রবার বিশ্ব খাদ্য দিবসে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার। কৃষকদের জন্য নিশ্চিত করা হচ্ছে প্রযুক্তি সেবা। তাই দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি। সে কারণে আজকে মৎস্য উৎপাদন, মাছ, মাংস, ডিম, তরি, তরকারি, সবজি সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায়, তার জন্য গবেষণা করে করে আমরা সেই উৎপাদন বৃদ্ধি করে তার জন্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে থাকে, সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। সরকার প্রধান বলেন, করোনায় কৃষিসহ সব খাতে প্রণোদনার ফলে সংকট ঘনীভূত হয়নি। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এই প্রণোদনা প্যাকেজ আমরা যে ঘোষণা দিয়েছি, তার মধ্যে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি সুবিধা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, যাতে করে তারা তাদের কাজগুলি ভালোভাবে চালাতে পারে।
দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বারবার লক্ষ্য পেছাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের 9 বছরে 4 দফা পেছালো এর সময়সীমা। পুরো প্রকল্প শেষে টার্গেট এখন 2023 সাল। প্রকল্প পরিচালক জানিয়েছেন 2021 সালের ডিসেম্বরে রাজধানীর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুরু থেকেই নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগুচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। অর্থের জটিলতা কেটে যাওয়ার পর গতি বাড়লেও প্রত্যাশা অনুযায়ী এগোয়নি এই প্রকল্পের কাজ। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকলেও এখন আবার গতি পাচ্ছে এক্সপ্রেসওয়ে প্রকল্প। প্রথম ভাগে বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত 56% কাজ শেষ। এই অংশের পাশাপাশি কাজ চলছে তেজগাঁও রেল স্টেশন সংলগ্ন এলাকায়। করোনা বাস্তবতার মধ্যেও নানাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে রাজধানীর বহুল প্রত্যাশিত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। তবে পেছাচ্ছে লক্ষ্যমাত্রা। গত অক্টোবরে বনানী পর্যন্ত খুলে দেওয়ার লক্ষ্য থাকলেও এখন প্রস্তুতি চলছে একেবারে বিমানবন্দর থেকে এই তেজগাঁও রেলগেট পর্যন্ত খুলে দেওয়ার। তবে সেটি খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা 2021 সালের ডিসেম্বরে। সে লক্ষ্য বাস্তবায়নে প্রকল্প এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলছে কর্মযজ্ঞ। 2021 সালের ডিসেম্বর নাগাদ বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত 11 কিলোমিটার এলিভেটেড অংশের কাজ শেষ হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার কাজ সম্পন্ন করতে তারা যে প্রোগ্রাম দিয়েছে সেই অনুযায়ী ডিসেম্বর 2021-এর মধ্যে সমাপ্ত হবে এবং তারা এটা যানবাহনের জন্য মুক্ত করবে। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রকল্প শেষের সময়সীমা ছিল 2017 সাল, কিন্তু নানা জটিলতায় বাস্তবে কাজই শুরু হয় 2016 সালে। তখন টার্গেট ছিল 2018 সালের ডিসেম্বর। প্রত্যাশা মতো কাজ না হওয়ায় নতুন সময়সীমা ঠিক হয় 2022 সালের জুন, কিন্তু তাতেও শেষ হচ্ছে না প্রকল্প। আরেক দফা পিছিয়ে এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষের নতুন লক্ষ্য 2023 সালের জুন মাস। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023 জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাল্লাহ 2023 জুনে সম্পন্ন করতে পারব। প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কে বিভিন্ন জায়গায় ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে 46.73 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে রাজধানীর যানজট সহনীয় হবে বলেই ধারণা দিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকারের পক্ষে থেকে যা বলা হয় বিচারিক আদালতে তার প্রতিফলন হয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। যখন ওরাস গায়, এই জেল হবে, এই ধরা হবে, তাকে এই করা হবে, সেই করা হবে, অনেক কথা বলে, তারপরে দেখা যায় রায়ের মধ্যে তাদের কথারই প্রতিফলন ঘটে। সুতরাং এখান থেকে সহজে অনুমান করা যায় যে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন বা সরকারের ইচ্ছার প্রতিফলনই ঘটে জাজমেন্টের মধ্য দিয়ে। আবারও আলোচনায় রাজধানীর খাল ও দখলমুক্তকরণ জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ। খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব চাইল সিটি কর্পোরেশন। টানা 10 বছরের পর নতুন করে 3 বছরের দায়িত্ব পাওয়া ওয়াসার এমডি তাকসিম খানও মনে করেন ঢাকার সমস্যা নিরসনে একক ক্ষমতা দরকার সিটি কর্পোরেশনের। পরিস্থিতিতে নগরবিদ্যা বলছেন কোনো একক সংগঠন নয়, নগরবাসীর স্থায়ী এই সমস্যার সমাধানে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আরো জানাচ্ছেন সজল দাস। টিভি, ফ্রিজ, বিছানা, তোশক সহ দৈনন্দিন ব্যবহারের নানা সরঞ্জাম সবই মিলবে এখানে। না, কোনো সুপার শপ নয়। কদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার অভিযানে গোদাবাড়ি খাল থেকে মেলে এসব। খাল দখল, জলাবদ্ধতা শব্দগুলো রাজধানীবাসীর কাছে নতুন নয়। সম্প্রতি এই সমস্যা সমাধানে দায়িত্ব পালন নিয়েও ওঠে নানা প্রশ্ন। নানা আলোচনা সমালোচনার পরও আবারও 3 বছরের জন্য ঢাকা ওয়াসার দায়িত্বে তাকসিমে খান। শুক্রবার নিজের 10 বছরের সফলতা এবং সামনের লক্ষ্য সবাইকে জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওয়াসার ম্যানেজমেন্ট জানি এমন হয় যেই ম্যানেজমেন্ট যাতে প্রফেশনালি ওয়াসাকে ম্যানেজ না করে। এটা তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না।
এই পরিস্থিতিতে নগরবিদরা জোর দিচ্ছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়ে। বলছেন কোনো একক সংগঠন রাজধানীর দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে পারবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনাতে যদি উন্নত হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই জলাবদ্ধতাটা কমে আসে। যদি আমাদের মেয়ররা এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা বৃন্দ আছেন, যারা প্রধান আছেন, তারা যদি সত্যিকারে এই সমন্বয়ের একটা মনোভাব নিয়ে যদি এগিয়ে আসেন, যে কর্তব্য দায়িত্ব পালন করার কথা সে সংস্থাগুলি সেটা সঠিকভাবে পালন না করার ফলে আজকের খালগুলি দখল এবং ভরাট হয়ে আছে। আমি মনে করি এখানে অত্যন্ত কঠোরভাবে যে বিদ্যমান আইনগুলি আছে সেগুলি বাস্তবায়ন করতে হবে। এছাড়া কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। মেগা স্যাটেলাইট সিটি লিমিটেড নামের এক MLM প্রতিষ্ঠান 12,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের 5 প্রতারককে গ্রেপ্তার করেছে PBI ঢাকা মেট্রো দক্ষিণ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের এক অফিস থেকে গ্রেপ্তার করা হয় এদেরকে। সংস্থাটি বলছে মূল হোতা সহ এখনো পলাতক রয়েছে 9 জন। ভুক্তভোগীরা জানান প্রতি লাখে 6,000 টাকা মুনাফা, আর 1 বছর পর ওই 1 লাখ টাকা নারায়ণগঞ্জে জমিদার কথা বলে টাকা নিত প্রতিষ্ঠানটি। মৌ খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত। MLM প্রতিষ্ঠান মেগা স্যাটেলাইট সিটি লিমিটেডের ডিরেক্টর সহ 5 প্রতারক গ্রেফতার হয়েছে এমন সংবাদ পেয়ে এভাবেই ভুক্তভোগী গ্রাহকরা ভিড় করেন বনশ্রী PBI অফিসের সামনে। ভুক্তভোগীরা জানান প্রতিষ্ঠানটি প্রতি লাখে 6,000 টাকা মুনাফা দিবে বলে আমানত সংগ্রহ করত। আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অনেক জমি আছে, যেখান থেকে প্রতি লাখ টাকায় জমি দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যে হাসিবুল ইসলাম জয় এ নামে মাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, আসলে এ একটা প্রতারক। এখানে প্রতিষ্ঠান খুলে আমাদের আজকে গরিবের কোটি কোটি টাকা যার যতটুকু সম্বল ছিল সমস্ত সম্বল এখানে ছেড়ে দিয়েছে। তোরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিছিস, দেখি মন্ত্রী কিভাবে তোদের টাকা দেয়, যা শেখ হাসিনার কাছে যা। পুলিশ বলছে প্রতিষ্ঠার পর থেকে 4 বার নাম পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। মূলত এই চক্রের টার্গেট ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। চক্রটি প্রায় 12,000 লোকের কাছ থেকে 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও টাকার পরিমাণ আরও বাড়বে। আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে তার লোকেশনগুলো আমরা পাচ্ছি, বাট ফিজিক্যালি গেলে আমরা ধরতে পারছি না। সে মেসেজটা কোনোভাবে পেয়ে গিয়েছে এবং সে মানে আনস্টেবল, কোথাও স্টে করছে না। টাকা পাচার হয়েছে কিনা এটা আমরা পরবর্তী তদন্ততে আসবে, আমরা এটা নিয়ে আসবো যে টাকাগুলো কোথায় গিয়েছে, সে কিভাবে টাকাগুলো এখান থেকে সরিয়েছে বা কোথাও পাচার হয়েছে কিনা। এই শত শত কোটি টাকা কোথায় রয়েছে, বিদেশে পাচার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মূল আসামি সহ কাদের মদদে এরা প্রতারণা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে PBI। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চুয়ান্ন জন রিটেল ব্যবসায়ীকে পুরস্কার দিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস। এভাবে মোট 3টি ধাপে 150 জন রিটেল ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হবে। শুক্রবার রাজধানীর ICC কনভেনশন সেন্টারে রিটেলার্স মিট 2020 অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। রিটেলার ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ে আরও আগ্রহী করে তুলতে 2019 সালে এলপি গ্যাস লিমিটেডের রিটেলার ক্লাব এই আয়োজন শুরু করে। 5 জন বসুন্ধরা অটোগ্যাস ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ীকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। এ পর্যন্ত 50 জন অটোগ্যাস স্টেশন মালিক বসুন্ধরা এলপি গ্যাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অনুষ্ঠানে লেজার শো দেখানো হয়, সঙ্গীত শিল্পী পারভেজ ও তার দল সঙ্গীত পরিবেশন করেন। এবারে নিউজ 24 স্পোর্টস। বিসিবি প্রেসিডেন্টস কাপের 4র্থ ম্যাচে আজ মাহমুদুল একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। প্রথম দেখা 4 উইকেটের জয় পাওয়ায় এই ম্যাচেও আত্মবিশ্বাসী নাজমুলরা। দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলের পারফরমেন্সকে বলেছেন নেতিবাচক। মিরপুরের শের বাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। দর্শক, শেষ করছি নিউজ 24 বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।